না, শাড়ি তো ঠিকই আছে, খুব একটা এলোমেলো না। ঘুমানোর জন্য একটু এলোমেলো হয়ে গেছে। আগে একটু ভালো করে দেখতে হবে। আনহা গিয়ে আকিবের গায়ের চাদর টেনে সরায়। এতে আকিবের ঘুম ভেঙে যায়। আনহা আকিবের প্যান্ট শার্ট ভালো করে হাত দিয়ে টেনে উল্টে পাল্টে দেখতেছে। হোয়াট? কি হয়েছে? আর আমার টি শার্টে হাত দিচ্ছ কেন? উফ, বাঁচা গেল বাবা, কিছুই হয়নি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিছু হয়নি মানে? কি হয়েছিল? উফ, মাথাটা ঘুরছে খুব। তখনই আকিবের চোখ গেল মাটিতে পড়ে থাকা মদ আর গ্লাসের দিকে। আকিব আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ায়। কালকে রাতে এত ড্রিঙ্কস করেছিলাম। আনহা, তুমি একবার আমাকে বারণ করলে না? আমি মানে আমি মানে কি? তুমি তো মদ খেয়ে গেলে। আমি অনেক বারণ করেছি, কিন্তু আমার কোনো কথাই শুনলে না। ইস, আমি যদি এখন বলে দিই যে অতিরিক্ত মদ খাওয়ার কারণে কালকে রাতে ঘটনা আমারও কিছু মনে নেই, তাহলে তো আকিব অনেক রেগে যাবে। তার চেয়ে বরং মিথ্যে বলেই কাটিয়ে দিই। উফ, শিট। আরে আকিব, কিছু হবে না। একদিন মদ খেলে কিছু হয় না। কিছু হয় না? কে বলেছে এসব? ভাগ্যিস কিছু হয়নি। কিছু হয়নি মানে? তুমি কি জানো নেশার ঘুরে মানুষ কত কিছু করে বসে? কি করে? নেশার ঘুরে মানুষ তো কিছু না। আমি যাই, ফ্রেশ হয়ে নিই। না, বলে যাও আকিব। আনহার কোনো কথা না শুনেই আকিব চলে যায়। নেশার করে মানুষ কি করে? মানে হ্যাঁ, এসব ভাবা তোর কাজ না। আর শত ভেবেও তো বের করতে পারবি না। আকিব ফ্রেশ হয়ে বেরিয়ে এলে আনহা যায় ফ্রেশ হতে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আনহা। পানির ছিটকে এসে আনহার শরীরের প্রতিটি অঙ্গ ভিজিয়ে দিচ্ছে। আনহা চোখ বন্ধ করে পানির পরশ অনুভব করছে। আনহা নিজের সব কষ্টকে এই পানির সাথে মিশিয়ে বের করে দিচ্ছে। অনেক হয়েছে, আরও কষ্ট পাবে না। কেন জানি সোহানের এরকম করায় কষ্ট ওর হচ্ছেও না। তার কারণটাও খুঁজে পাচ্ছে না, খোঁজার চেষ্টাও করছে না। লম্বা শাওয়ার নিয়ে আনহা বের হয়, কিন্তু রুমে আকিবকে দেখতে পায় না। আনহা রুমের বাইরে চলে আসে, কটেজের চারপাশে আকিবকে খুঁজতে থাকে। অবশেষে কটেজের পেছনে গিয়ে আকিবের দেখা পায়। ব্রেঞ্চিতে আকিব মনমরা হয়ে বসে আছে। আনহা গিয়ে আকিবের পাশে বসে ওর কাঁধে হাত রাখে। কি হয়েছে? মন খারাপ? সেটা তো তুমি ভালো করেই জানো। দেখো আকিব, এখন এসব নিয়ে ভাবার সময় না। জাস্ট রিল্যাক্স। আচ্ছা, আমি বুঝতে পারছি না তুমি এত কিছুর পরেও এতটা স্বাভাবিক কিভাবে থাকছো। তুমি তো সোহানকে ভালোবাসতে, ও তোমাকে ধোকা দিল, এরপরও তোমার একটুও কষ্ট হচ্ছে না? হাউ ইজ দিস পসিবল? আমার কষ্ট তখন হয়েছিল যখন আমি সোহানকে রিধির সাথে ওইভাবে দেখেছিলাম। আমার ভালোবাসার মানুষ আমাকে এভাবে ঠকালো, সেটা ভেবে তখন আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু পরে যখন সোহান আমার সম্পর্কে বাজে কথাগুলো বলল, তখন ওর প্রতি আমার সব ভালোবাসাই শেষ হয়ে গেছে। ও কিভাবে বলতে পারলো আমার চরিত্র খারাপ? 1 বছর আমি ওর সাথে সময় কাটিয়েছি, আর তোমার সাথে 1 মাস। আর দেখো, এই 1 মাসে তুমি আমাকে যতটা চিনেছো, সোহান তার 1 ইঞ্চিও চিনতে পারেনি। আর তার প্রমাণ ও কালকেই ব্যবহার। কালকের পরে ওর প্রতি আমার ঘৃণা হচ্ছে। আকিব এক ধ্যানে আনহার দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছিল। আনহার কথাগুলো আকিবের কাছে খুব ভালো লাগছে। আকিব মুগ্ধ হয়ে আনহার কথা শুনতে লাগলো। তাই আমি ঠিক করেছি সোহান নামের কালো ঝড়টাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। আর ওকে নিয়ে আমি কখনো ভাববও না। তাই ওই চ্যাপ্টারটাকে কাল রাতেই বিদায় দিয়ে দিলাম। দেখো আকিব, আমার মতো করে তোমারও ভাবা উচিত। তোমার লাইফে এখনো কিছুই শুরু হয়নি। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে। লাইফে তোমার এখনো অনেক কিছু করার বাকি। আর তুমি যদি এখন ছোট্ট একটা ঝড়ে পড়ে যাও, তাহলে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। রিধি আর সোহান অন্যায় করেছে, ওদের অন্যায়ের প্রতিদান তো আমরা দেবো না। চলো, আজ থেকে তুমি নতুন জীবন শুরু করো, নতুনভাবে নিজেকে তৈরি করো। দেখো, যে থাকে সে হাজার কষ্ট হলেও থাকে, আর যে চলে যায় তাকে হাজার চেষ্টা করেও আটকানো যায় না। সো ভুলে যাও সব। আকিব অপলক দৃষ্টিতে আনহার দিকে তাকিয়েছিল। আনহা আকিবের হাত ধরে পাহাড়ের কিনারায় নিয়ে যায়। নিজের হাত দুটো প্রসারিত করে চোখ বন্ধ করে ফেলল। আকিব চেয়ে চেয়ে আনহাকে দেখছে। আকিব, আমার মতো হাত দুটো প্রসারিত করে চোখ বন্ধ করে বাতাস অনুভব করো। দেখবে সব কষ্ট, অসহ্যকর যন্ত্রণা, গ্লানি এই বাতাস তোমার থেকে শুষে নেবে। আর তোমাকে ভালো লাগা, ভালোবাসা দিয়ে ভরে দেবে। ঠিক যেমন গাছ আমাদের থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ফেরত দেয়, ঠিক তেমন। আনহার কথা বলার মাঝেই আকিব নিজে হাত দুটো প্রসারিত করে চোখ বন্ধ করে শান্ত বাতাস অনুভব করতে করতে আনহার কথাগুলো শুনছিল। আকিব ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বাতাসের সাথে ওর সব অতীতগুলো মিশিয়ে দূরদেশে পাঠিয়ে দিচ্ছে। বাতাস থেকে শান্তির গ্লানিগুলো টেনে নিচ্ছে। এভাবে ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আনহা হাত নামিয়ে আকিবকে ডাকলো। কি হলো আকিব, কমেছে তো মনোভার?
আনহা আর কিচ্ছু বলতে পারল না। তার আগেই আকিব আনহাকে জড়িয়ে ধরল। আনহা তো পুরোই অবাকের গোডাউন হয়ে গিয়েছে। হঠাৎ করে আকিবের কি হলো যে খুশিতে আটখানা হয়ে আনহাকে এভাবে জড়িয়ে ধরল? আনহা কিছুই বুঝতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ আনহা। আমার লাইফটাকে তুমি আবার আগের মতো করে দিলে। বিশ্বাস করো, এখন আমার রিধির কথা মনে পড়ছে না, ওর জন্য কষ্ট হচ্ছে না। আমার লাইফটাকে ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আরে এটা আবার কেমন কথা? থ্যাঙ্কস বলার জন্য জড়িয়ে ধরা লাগে নাকি? শুনেছি বিদেশে নাকি থ্যাঙ্কস বলার সময় জড়িয়ে ধরে, দুঃখ পেলেও জড়িয়ে ধরে। এই নিয়ম কি বাংলাদেশেও চালু হলো নাকি? আকিবই প্রথম চালু করলো? বুঝলাম না কিছু। আরে কেউ কি আমাকে A to Z পর্যন্ত সব বোঝাবে? হঠাৎ করে আকিব আনহাকে ছেড়ে দেয়। একটু লজ্জা পেল আকিব আনহাকে এভাবে জড়িয়ে ধরার জন্য। আম সরি, আবেগের বসে এটা করেছে, সরি। ইটস ওকে, এখন চলো লাঞ্চ করি। মনটা তো হালকা হয়েছে, এখন চলো। ওকে। আকিব আর আনহা লাঞ্চ করে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর আনহা আকিবকে জোর করে বাইরে নিয়ে যায়। রাস্তা দিয়ে আনহা আকিব হাঁটতে যাচ্ছে যাতে মনটা একটু ভালো হয়। আনহা নদীর ধারে এক মনোরম দৃশ্য উপভোগ করছে। সন্ধ্যায় ওরা কটেজে ফিরে আসে। রাতে আনহা সব ব্যাগপত্র গুছিয়ে নেয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে দুজনেই বাড়ির দিকে রওনা হলো। ম্যানেজারের গাড়িতে করে ওরা বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। তারপর বাসে করে চট্টগ্রাম আসে। তারপর ওখান থেকে ট্রেন ধরলো। রিমি ওদের বলেছিল ফ্লাইটে আসার কথা, কিন্তু আনহা বারণ করেছে ট্রেনে আসবে বলে। ট্রেন জার্নি ওর খুব ভালো লাগে। ট্রেনে করে আসার কারণে ওদের ফিরতে অনেক রাত হয়ে যায়। ক্লান্ত থাকার কারণে আকিবের মা ওদের রুমে পাঠিয়ে দেয়। ফ্রেশ হয়ে দুজনেই ঘুমের দেশে পাড়ি দেয়। সকালবেলা ফোনের আওয়াজে আনহার ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখলো সোহানের ফোন। এটা দেখেই আনহার মেজাজ গরম হয়ে যায়। সকাল সকাল মোড়ের 12টা বাজিয়ে দিল। ফোন রিসিভ করে বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে ফোন করেছিস। দেখো আনহা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাট তোমার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ আনহা, একবার আমার কথা শোনো। না তোমার। আকিব আনহার হাত থেকে ফোন নিয়ে নেয়। মিস্টার সোহান, অন্যের ওয়াইফকে বিরক্ত করার ফল কি হতে পারে সেটা আপনার নিশ্চয়ই জানা আছে। এরপর যদি দেখি আপনি আনহাকে কল করেন তাহলে কিন্তু ভালো হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, বাই। আকিব ফোন কেটে দিল। আনহা আকিবের দিকে অবাক হয়ে তাকিয়েছিল এতক্ষণ। আকিব ফোন কেটে দেওয়ার পর ওর দিকে ছোট ছোট চোখে তাকায়। তুমি কখন ঘুম থেকে উঠলে? তুমি যেভাবে চেঁচিয়ে কথা বলছিলে, আমি কেন, বাড়ির সবারই ঘুম ভেঙে গেছে। সোহানকে এসব কি বললে? তোমাকে হেল্প করলাম, সোহান আর তোমাকে বিরক্ত করবে না। আনহা আকিবের হাতে একটা চিমটি কেটে চলে গেল ফ্রেশ হতে। আউচ বাবা, কি রামচিমটি দিল রে। ওকে, আমারও সময় আসবে। আনহা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আকিব বিছানায় বসে আছে আর হাত ডলছে। হোয়াট হ্যাপেন আকিব? নট গানা হ্যাপেন। শুধু একটা রামচিমটি খেয়েছে, তো আবার এক শাকচুনির হাতে। কি? আমি শাকচুন্নি? আমি কি সেটা বলেছি? তুমি তো সেটাই বললে। না, আমি বলিনি। তুমি বলেছো। এই তো, শাকচুনির রূপ ধারণ করে দিয়েছ। আমি এখন কোথায় লুকাই? আকিব, হাতের তোয়ালেটা আকিবের মুখের উপর ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায় আনহা। আকিব হাসতে হাসতে তোয়ালেটা সরিয়ে ফ্রেশ হতে চলে যায়। তারপর নিচে চলে আসে ব্রেকফাস্ট করতে। আনহা সবাইকে খেতে দিচ্ছে। রিমি আর ওর মা বসে বসে খাচ্ছে। আকিবকে দেখে রিমি বলে উঠল, কি রে আকিব, কেমন কাটলো তোদের হানিমুন? রিমির কথায় আনহা আর আকিব দুজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এই কথা কানে যাচ্ছে না তোর? আপু ছাড়ো তো এসব। তানভীর ভাইয়া কোথায়? বাবার সাথে অফিসেই গেছে। রাকিব ভাইয়া তো নেই, বাবা একা সামলাবে কিভাবে? আর তুই তো তুই। আমি মানে? এখন আমার দেশ কোত্থেকে আসলো? পড়ালেখা শেষ হওয়ার আগেই তো বিয়ে করে দিলে, আর এখন দোষ আমার হলো? এই কথা আমি তোকে কিছু বলেছি নাকি? তোমার কথা দিয়ে বোঝা যায় তুমি কি বলতে চেয়েছো। ওই আকিব, আহ, হচ্ছে কি এসব? তোরা চুপ করবি? খাওয়ার সময় এত কথা বলে না। 3 দিন পর আকিব ভার্সিটিতে যায়, কিন্তু আনহা যায় না। শুধু নতুন নতুন অজুহাত দেখায়। আকিব তাই একাই চলে যায়। আনহা সিঁড়ি বেয়ে নিচে নামছে। হঠাৎ করে প্লাজোতে পা পেঁচিয়ে নিচে পড়ে যায়। মাথায় হালকা আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে যায়। রিমি সোফায় বসে টিভি দেখছিল। ও দৌড়ে আসে। আকিবের মাও এসে আনহাকে নিয়ে সোফায় শুইয়ে দেয়। মুখের উপর পানির ছিটা কয়েকবার দেওয়ার পর আনহার জ্ঞান ফিরে। আনহা কি হয়েছিল তোমার? পড়ে গেলে কিভাবে? এখন কি বলি? যদি বলি প্লাজোতে আটকে পড়ে গিয়েছি, তাহলে এতগুলো লোকের সামনে বকা খাবো। আসলে হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল। ও, মাথা ঘোরালে তেঁতুল খেলে মাথা ঘোরানো কমে। ওয়েট, আমি নিয়ে আসছি।
রিমি আনহাকে তেঁতুল এনে দিল। আনহা তেঁতুল একটু মুখে দিয়ে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে গিয়ে বমি করে দিল। অন্য সব মেয়েদের মতো ও তেঁতুল একদমই খেতে পারে না, তাই বমি করে দিল। আনহার এহেন কাণ্ডে আকিবের মা আর রিমি কিছু একটা সন্দেহ করলো। রিমি ওর মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। দুপুরে আকিব ভার্সিটি থেকে বাড়ি আসতেই আনহা গিয়ে চেপে ধরে। আকিব, তোমার বাড়ির লোকেদের মাথায় গন্ডগোল আছে, সেটা আগে বলোনি কেন? মানে কি বলছো? কিছু বুঝতে পারছি না তোমার কথা। সকালে একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আর ওনারা উল্টোপাল্টা ভেবে ডক্টরের কাছে নিয়ে গেল। ঠিকই তো করেছে, অসুস্থ হলে তো ডক্টরের কাছে নিয়ে যাবে, এতে মাথা খারাপের কি হলো? আরে আমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছে। কে? আগে হ্যাঁ, এখন কি করব? বিকেলে রিপোর্ট আনতে ডক্টরের কাছে যেতে হবে। কখন কি করব? কি করবে মানে? চাপ নিও না, নেগেটিভই তো আসবে। কিন্তু যদি যদি কি? তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? আকিব তুমিও? ওকে, রিল্যাক্স, কিছু হবে না, দেখো। আকিব ফ্রেশ হতে চলে যায়। বিকেলবেলায় ডক্টরের চেম্বারে আনহা, আকিব, রিমি, তানভীর বসে আছে। ডক্টর রিপোর্টে কি এসেছে? ডক্টর একজনকে কল করে বলল আনহার রিপোর্ট দিয়ে যেতে। আনহার রীতিমতো অস্বস্তি লাগছে, না জানে কি আসে রিপোর্টে। এমন সময় একজন এসে রিপোর্ট দিয়ে যায়। ডক্টর সেটা নিয়ে চেক করছে। আকিব আর আনহা ডক্টরের দিকে তাকিয়ে আছে, দুজনেই অস্থির হয়ে গেছে। ডক্টর, কি আছে রিপোর্টে? কংগ্রেচুলেশন মিস্টার আকিব, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। ডক্টরের কথায় আনহা আর আকিব বসা থেকে দাঁড়িয়ে যায়। এটা কি করে সম্ভব আনহা? হাউ ইজ দিস পসিবল? আকিব আর আনহা থতমত খেয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আনহা প্রেগনেন্ট? আকিব আর আনহা বোকার মতো ডক্টরের দিকে তাকিয়ে আছে। রিমি আর তানভীরও বুঝতে পারল না ওদের দুজনের কি হয়েছে। হোয়াট? এটা কিভাবে সম্ভব? আই ডোন্ট নো আকিব, এটা হতেই পারে না। আকিব, আনহা, তোমাদের কি হয়েছে? এত খুশির একটা সংবাদ, আর তোমাদের মুখগুলো এরকম কালো হয়ে গেল কেন? সত্যি? হ্যাঁ আকিব, কি হলো? তুই এরকম কেন করছিস? এই ছাগল কথা বলিস না কেন? আনহা আকিবের হাত ধরে টেনে চেম্বারের বাইরে নিয়ে এলো। হোয়াট ইজ দিস আকিব? সত্যি করে বলো, এসব কিভাবে হলো? আশ্চর্য তো, আমি কিভাবে জানবো? তুমি বলো, তুমি কিভাবে প্রেগন্যান্ট হলে? আমি কিভাবে জানবো? সত্যি করে বলো, মদ খেয়ে তুমি কি কিছু করেছিলে? আমি কি করে জানবো এ রাতে কি হয়েছিল? আমি তো অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে কিছু মনে করতে পারছি না, কিন্তু তুমি তো কম মদ খেয়েছিলে। না, আমিও অনেক মদ খেয়েছিলাম, আমারও কিচ্ছু মনে নেই। হোয়াট? তাহলে তুমি সেদিন মিথ্যে বলেছিলে? ও শিট, এখন কি করি? ওদের কথার মধ্যে পাশের কেবিন থেকে চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো, কিন্তু আনহা আকিব সেদিকে খেয়াল করলো না। দুজনেই চিন্তায় মগ্ন। চেঁচামেচির আওয়াজটা বেড়ে গেল, এ কারণে তানভীর, রিমি আর ডক্টর বেরিয়ে আসে এবং ওই কেবিনে যায়। আনহা ও আকিবও সাথে সাথে যায়। ওই কেবিনে একটা লোক ডক্টরের সাথে ঝামেলা শুরু করেছে, আর ওনার স্ত্রী চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে। কি ব্যাপার, হয়েছে কি? এত চেঁচামেচি করছেন কেন? অন্য ডাক্তার কিছু বলতে যাবে তার আগে লোকটা বলে উঠল, আরে ডাক্তার সাহেব, আমার স্ত্রী প্রেগনেন্ট, 5 মাস চলছে। সকালে এসে টেস্ট করিয়েছিলাম যে বাচ্চা সুস্থ আছে কিনা তা জানার জন্য, কিন্তু এখন রিপোর্টে লেখা নেগেটিভ। আমার বউ কি প্রেগনেন্ট নয়? তাহলে কি আমার বউয়ের পেটে কি আছে? এত বড় টিউমার? ওকে, আমি ওনার রিপোর্ট দেখছি। বলে ডক্টর রিপোর্টটা হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখলেন। এই যে স্পষ্ট লেখা মিসেস আনহা আদনান, রিপোর্ট নেগেটিভ। ডক্টরের কথায় উপস্থিত সবাই অবাক। আরে কি বলছেন? আমার বউয়ের নাম আনহা খানাম। ওয়েট ওয়েট, আমি মিসেস আনহা আদনান। তার মানে ওনার রিপোর্টের সাথে আমার রিপোর্ট বদলে গেছে। এটাই আমার রিপোর্ট, নেগেটিভ এসেছে। ডক্টর, এমন হলো কেন? আই থিঙ্ক দুজনের নাম এক থাকার কারণে গন্ডগোলটা হয়েছে। আর আমি তখন মিসেস আদনানের রিপোর্টটা ঠিক করে দেখিনি, শুধু পজিটিভটাই দেখেছিলাম। আমার খুশিটাই মাটি হয়ে গেল। আমি তো এখনই মাকে ফোন করতে যাচ্ছিলাম, দূর। রিমি আর তানভীরের মন খারাপ হয়ে যায়। আনহা আর আকিব এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ বড়সড় একটা সাইক্লোন ঝড় হচ্ছিল ওদের মনে। দুজনেই দুজনকে উল্টোপাল্টা কথা বলছিল। এখন সবটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। চারজন মিলে বাড়িতে আসে। আকিব আর আনহা সোজা রুমে চলে গেল, আর রিমি ওর মায়ের সাথে সব কিছু বলে। আনহা আর আকিব খাটের উপর পাশাপাশি বসে আছে। দুজনেরই বারবার একটু আগের ঘটনা চোখের সামনে ভাসে, ভুলতে পারছে না। আকিব আনহা চুপ করে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। এমন সময় আকিবের ফোন আসে। আকিব তাকিয়ে দেখে রিধির ফোন। আনহাও উকি দিল আকিবের ফোনে। রিধির নামটা দেখে ছো মেরে আকিবের হাত থেকে ফোনটা নিয়ে যায়। এটা কি করলে? আমি কথা বলবো, তুমি আমাকে হেল্প করেছিলে, এবার আমার পালা। আমি আবার ঋণ রাখি না। আকিব কিচ্ছু বলল না। আনহা ফোন রিসিভ করতে রিধি বলতে শুরু করলো, আগে সরি, দেখো
আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে আমার অনেক কথা আছে, কালকে আমার সাথে দেখা করো প্লিজ। এই মিস 12 ভাতারি ম্যাক্স প্রো, তোমার এই মিষ্টি কথায় আকিব আর ভুলছে না, ওকে? তুমি তোমার ওই নতুন নাগার নিয়ে দোল খাও, ঠিক আছে? আনহা, তুমি ফোনটা আকিবকে দাও, ওর সাথে আমার কথা আছে, আর সেটা তোমাকে বলা যাবে না। বলা যাবে না মানে? তুমি তো অলরেডি বলে দিয়েছো। সো মিস রিধি, অন্যের হাজব্যান্ডকে বিরক্ত করার ফল কি হতে পারে সেটা তোমার নিশ্চয়ই জানা আছে। সো এরপর যদি দেখি তুমি আকিবকে কল করো তাহলে কিন্তু ভালো হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, বাই। আনহা ফোন কেটে দিল। আকিব হা হয়ে এতক্ষণ আনহার কথাগুলো শুনছিল, আর ওর সব অদ্ভুত গালিগুলো শুনে আকিব আরও অবাক হয়ে যায়। না, তোমার ফোন। এসব কি বললে তুমি? 12 ভাতারি? ছি ছি, আমি এসব বলছি কেন? আর শেষে আমার দেওয়া ডায়লগটাই তুমি দিলে। বলেছিলাম না আমি ঋণ রাখি না, তোমার ডায়লগ দিয়ে শোধ করলাম। আই হ্যাভ আ কোয়েশ্চেন, 12 ভাতারি মানে কি? হ্যাঁ, এটা জানো না? হুম। বলো কি, সারা দুনিয়ার মানুষ জানে, ফিডার খাওয়া বাচ্চাও জানে, আর তুমি জানো না? এত কথা বাদ দিয়ে বলো না, এর মানে কি? হায় রে, এখন একে কি বলি? আকিব, 12 ভাতারি মানে হচ্ছে যে সকালের ভাত 12টার পরে খায়, তাকে বলে 12 ভাতারি। ও, কিন্তু রিধি তো ব্রেকফাস্ট সকাল 8টার মধ্যেই সেরে ফেলে। আর আকিবের কথা না শোনার ভান করে আনহা দ্রুত পায়ে নিচে চলে আসে। উফ, বাবা বাঁচাকার, নাহলে এই আকিব প্রশ্ন করে আমার মাথা খেয়ে দিত। কিন্তু আনহা নিচে আসতেই রিমি ওকে জাপটে ধরে। দাঁড়াও আনহা, ডক্টরের কথাই তখন তুমি অমন করেছিলে কেন? কেমন? তোমার মুখ দেখে তখন মনে হচ্ছিল তুমি চাও না বেবি হোক। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি আকিবের সাথে সংসার করতে চাও না? যদি তাই হয় তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? তখনই না করে দিতে। এমা না, এসব কি বলছেন আপু আপনি? তাহলে রিপোর্টে পজিটিভ কথাটা শুনে তোমার মুখটা অমন হয়ে গেল কেন? আপু আবার গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। এখন কি বলি? কি হলো বলো। আসলে আপু, আমি আর আকিব চাই না এত তাড়াতাড়ি বেবি নিতে। আসলে আকিবের তো এখনো পড়াশোনা শেষ হয়নি, আরও 5 মাস পর আকিবের পরীক্ষা, তাই এখন বেবির কথা আমরা ভাবছি না। সে কারণে ডাক্তারের মুখে পজিটিভ কথা শুনে আমি আর আকিব একটু ঘাবড়ে গিয়েছিলাম, ওই আর কি। ও, তাহলে এই কথা আগে বলবে তো। ঠিক আছে, তোমরা না হয় 1 বছর পর বেবি নিলে। যাক বাবা, তোমাদের দুজনকে একসাথে করা গেছে শেষমেশ। আমি চাই। রিমি চলে যায়। আনহা বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ছাড়লো। উফ বাবা, বুলবুল ঝড়ের হাত থেকে রক্ষা পেলাম। এবারে সবাই এক প্রবলেম, রুমে আকিব, বাইরে রিমি আপু। ও আল্লাহ, আমি এখন কোথায় যাই? আপাতত রান্নাঘরে যাই। আনহা রান্নাঘরে গিয়ে খাবার এনে টেবিলে সাজিয়ে রাখে। সব ঠিকঠাক করতে করতে সবাই খেতে চলে আসে, শুধু আকিব বাদে। ওই দেখ, আকিব এখনো আসে নাই। কালকে আমি চলে যাব, আজকে একটু সবার সাথে একসাথে ডিনার করব। ওকে আপু, আমি আকিবকে ডেকে আনছি। আনহা রোমে গিয়ে দেখে আকিব রোমের মধ্যে পায়চারি করছে। আকিব, খেতে চলো। না, আমি খাবো না, আমাকে 1 কাপ কফি দিলেই হবে। খেতে চলো, নাহলে রিমি আপু এসে গরম কফি মুখের মধ্যে ঢেলে দেবে। উফ, জ্বালা যন্ত্রণা শেষ নাই। চলো, আমি আসছি। আনহার সাথে আকিব ডিনার করতে আসে, এসেই ওর মায়ের পাশে বসে পড়ল, আর ওর মা ওকে খাইয়ে দিল। আনহা বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে। ওদের দুজনের মাঝে একটা বালিশ দিল। বালিশ দেওয়ার কোনো দরকার নেই, আমি আগের মতো গড়গড়ি করি না। ও সত্যি? হুম, এই আরিয়ান আদনান আকিব এখন আর আগের মতো নেই, পুরোটা তুমি বদলে দিয়েছ। আমি কি কিছু ভুল বলেছি? না তো, আপনি সবসময় হক কথাই কন। অহন ঘুমান। ওকে। পরের দিন আনহা আকিবের সাথে ভার্সিটিতে যায়। অনেকদিন পর আনহা ভার্সিটিতে আসলো। বাইক থেকে নেমে আনহা দ্রুত পায়ে ক্লাসের দিকে এগিয়ে যায়। হলোটা কি? এভাবে যাচ্ছে কেন আনহা? আকিব বাইক পার করে নিজের ক্লাসে চলে যায়। আনহা আজকে ক্লাস করে না, মারিয়াকে নিয়ে ক্যান্টিনে বসে থাকে। ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। কিভাবে নিবি সেটা আমি জানি না, তবুও বলছি তুই আকিবকে মেনে নে। আকিব সত্যিই ভালো একটা ছেলে, ওর সাথে থাকলে তুই সারা জীবন ভালো থাকবি। এখন তুই ভেবে দেখ যে তুই কি করবি। আনহা চুপ করে আছে, কিছু বলছেও না। কি হলো, কিছু তো বল। বাদ দে এসব, চল বাইরে কোনো রেস্টুরেন্টে যাই, এই ক্যান্টিনের খাবার আর ভালো লাগে না। কিন্তু আকিব। আরে দূর, আকিবের ক্লাস শেষ হতে এখন অনেক দেরি, আর ওকে পরে কল করে দেবো, এখন চল। আনহা মারিয়াকে নিয়ে ভার্সিটির পাশেই একটা রেস্টুরেন্টে গেল। দুজনে খাবার অর্ডার দিয়ে বসে আছে। হঠাৎ করে কোথা থেকে যেন সোহান এসে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে। সোহানকে দেখে আনহা চমকে যায়। তুমি এখানে? তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই, তুমি এখান থেকে যাও। প্লিজ আনহা। এই, আপনি এত চেষ্টা কেন?
আনহা আপনার সাথে কথা বলবে না। জাস্ট সেট আপ। আপনি এখান থেকে যান। মারিয়া চুপ কর তুই, বলো কি বলবে। আনহা, তুই কিন্তু খুব ভালো করেছিস। তুই যা। মারিয়া ওখান থেকে একটু দূরে সরে বসে। আনহা, সরি, তোমার সাথে আমি অন্যায় করেছি। তুমি ঠিকই বলেছো, রীতি ভালো না। ও আমার সাথে ছলনা করেছে। ও তাই? কি করেছে ও? রীতি চেয়েছিল আমার সাথে টাইম পাস করতে, আকিবকে বিয়ে করতে চায় কারণ আকিব বড় ঘরের ছেলে আর আমি সামান্য একটা ঘরের ছেলে। আমাকে রীতি ঠকিয়েছে। আমি কিভাবে যে ওর ফাঁদে পা দিলাম আমি নিজেও জানি না। এখন বুঝতে পারছো তো? তুমি যখন আমাকে ঠকিয়েছিলে তখন আমারও এরকমই লেগেছিল, কিন্তু এখন আমি হ্যাপি, কারণ তোমার মতো একটা ছেলেকে আমার লাইফ থেকে আউট করতে পেরেছি। প্লিজ আনহা, আমি মোহে পড়ে এসব করেছি। আই লাভ ইউ। আমি তোমাকে ফিরে পেতে চাই। কিন্তু আমি চাই না। ফেলনা জিনিস মানুষ ময়লার ঝুড়ি থেকে তুলিয়ে এনে কখনোই ব্যবহার করে না, তাই তোমাকেও আমি আমার লাইফে আর আসতে দেবো না। কিন্তু তুমি তো আকিবকে ভালোবাসো না, ওর সাথে সারা জীবন কাটাবে কিভাবে? হ্যাঁ, এটা সত্যি যে আমি আকিবকে ভালোবাসি না, কিন্তু আনহা চোখ ঘোরাতেই সামনে আকিবকে দেখতে পেল। ওদের শেষ কথাগুলো আকিব শুনে ফেলেছে, কিন্তু ওই কথাগুলো আকিব ঠিক মেনে নিতে পারেনি। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আনহা উঠে গিয়ে আকিবের কাছে যায়। আকিব তুমি এখানে? আমার ক্লাস শেষ, তুমি কি আমার সাথে বাড়িতে যাবে নাকি সোহান তোমাকে পৌঁছে দেবে? আকিবের এরকম কথায় আনহা হতভম্ব হয়ে যায়। আমি একটা কথা জিজ্ঞেস করছি। আমি তোমার সাথে যাব। আকিব গিয়ে বাইকে ওঠে। আনহাও পিছু পিছু বাইকে উঠে আকিব বাইক চালাচ্ছে। আজকে বাইকের স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আনহা ভয়ে আকিবকে শক্ত করে ধরে। আকিবের এমনটা করার কারণ আনহা খুঁজে পাচ্ছে না। তাহলে কি আকিব আনহার ওপর রাগ করালো সোহানের সাথে দেখে, নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতেই আকিব জোরে ব্রেক করে। আনহা একটু ঝুঁকে পড়ে আকিবের ওপর। আনহা বাইক থেকে নেমে যায়। কি হয়েছে আকিব? এভাবে কেউ বাইক চালায়? জানো আমার ভয় লাগছিল। উঠবো না তোমার বাইকে। আনহা বাড়ির ভেতরে চলে যায়। এটা কি হলো? রাগ করলাম আমি? কোথায় আমার রাগ ভাঙাবে? তা না করে উল্টো আমার উপর রাগ দেখিয়ে চলে গেল। আজব তো। আর আমার রাগের ওর কি আসে যায়? আমি কে ওর হাজব্যান্ড, সেটা নাম মাত্র। আকিব বাইক রেখে বাড়ির ভেতরে যায়। রুমে না গিয়ে সোফায় বসে টিভি অন করে দেয়। কিরে আকিব, ফ্রেশ না হয়ে এখানে বসে পড়লি কেন? না মানে টায়ার্ড লাগছে খুব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, দেখবি ভালো লাগবে। যা। আকিব মায়ের কথায় রুমে চলে আসে। রাতে আকিব টেবিলে বসে বসে পড়ছে, এমন সময় আনহা আসলো। আকিব খেতে চলো। আকিব আনহার কথায় কোনো পাত্তাই দিল না। কি হলো আকিব, খেতে চলো। আনহা আকিবের হাত থেকে বইটা টান দিয়ে নিয়ে যায়। তারপরেও আকিব চুপ করিয়ে আছে। আচ্ছা আকিব, তোমার হয়েছে কি একটু বলবে? কথা বলছো না কেন? আমার বইটা দাও। না দেবো না, আগে বলো কি হয়েছে তোমার। আমার কিচ্ছু হয়নি। কিছু তো একটা হয়েছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকেই দেখছি তুমি আমাকে ইগনোর করছো, কারণটা কি? ইগনোর? তোমাকে? তো আমি হাহ, তোমাকে ইগনোর করতে যাবো কোন চোখে? আর তুমি তো আমার কে হও যে তোমাকে ইগনোর করবো? উফ, সরি। এত কথা বলার সময় নয় এখন। সামনে আমার পরীক্ষা, এটা নিশ্চয় জানো। তাই আমাকে পড়তে হবে। সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আকিব আনহার হাত থেকে বইটা নিয়ে আবার পড়তে বসে। আনহা আকিবের কথায় থ হয়ে যায়। এ কোন আকিবকে দেখছে ও? এরকম ব্যবহার করছে কেন আকিব? তার কারণটা কি সোহান? না, তা কেন হতে যাবে? আর তাছাড়া সোহানকে তো আনহা দেখতেই পারে না, সেটা আকিব ভালো করেই জানে। তাহলে কেন আকিব এমন করছে? যদি কারণটা সোহান হয় তাহলে একবার আনহাকে জিজ্ঞেস করতে পারতো। আনহা এসব ভাবতে ভাবতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আকিব টেবিলে বইয়ের সামনে নিয়ে বসে আছে। সোহানকে বলা কথাগুলো ওর কানে বাজতেছে। এই কথাটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু কেন কেন আনহার কথাগুলো ওর কাছে খারাপ লাগছে? আনহা ওকে ভালোবাসলে তাতে আকিবের কি আসে যায়? কিন্তু তারপরেও আকিবের কেমন যেন অস্থির লাগছে আনহার কথায়। খুব রাগ লাগছে। এসব ভাবতে ভাবতে আকিবের অনেক রাত হয়ে যায়, অথচ বইয়ের এক অক্ষরও পড়েনি। পড়তে মন চায়নি, শুধু বই খুলে হাতে একটা কলম নিয়ে বসে আছে। একটু পরপর বইয়ে দাগ দিচ্ছে আর বইয়ের পাতা উল্টাচ্ছে। আকিব টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে আনহার আগেই আকিবের ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে আকিব বাইরে হাঁটতে বের হয়ে যায়। আনহা ঘুম থেকে উঠে আকিবকে দেখতে পায় না। আনহা ফ্রেশ হয়ে নিচে এসে খাবার রেডি করতে করতেই আকিব চলে আসলো। আনহা আকিবের দিকে তাকালো, কিন্তু আকিব আনহাকে না দেখার ভান করে উপরে চলে গেল, যেটা আনহার এগোতে লাগলো। আনহার এখন আকিবের উপর ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে গিয়ে ওকে আস্ত চিবিয়ে খেতে। খাবার রেডি করে আনহা উপরের রুমের দিকে যেতে লাগলো।
আকিবও তখন নিচে আসছিল। আনহাকে এমনভাবে ক্লোজ করলো মনে হয় ওকে চেনেই না। আনহার এবার ইচ্ছে করছে লাথি মেরে আকিবকে ফেলে দিতে, কিন্তু সেটাও পারবে না। আনহার আগে গজরাতে গজরাতে রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে দেখে আকিব টেবিলে বসে আছে আর ওর শাশুড়ি খাবার সার্ভ করছে। আনহাকে ডেকে খেতে বসালো। খাওয়া শেষ করে আকিব ভার্সিটিতে যাওয়ার জন্য পা বাড়ালো। আনহাও ছুটল পিছু পিছু। ভার্সিটির সামনে এসে বাইক থামায় আকিব। আনহা নেমে পড়ে। একটু এগোতেই আকিব আনহাকে ডাকলো। এক্সকিউজ মি, আনহা ভ্রু কুঁচকিয়ে আকিবের দিকে তাকায়। আপনার কি আজকে এক্সট্রা ক্লাস আছে? মানে? তাহলে আমি ওয়েট করব। আপনাকে ছেড়ে বাড়ি ফিরলে আমাকে তো উত্তম মধ্যম খেতে হবে। আর মা তো জানো না আপনি ভার্সিটির ক্লাস ছিল রেস্টুরেন্টে এক্সট্রা ক্লাস করতে চান। দেখো আকিব, তুমি কিন্তু আনহা কিছু বলার আগেই আকিব হাত দিয়ে শার্ট টানতে টানতে চলে গেল। আনহা তো রাগে আগ্নেয়গিরির লাভার মতো টকবক করে ফুরছে। ক্লাসের দিকে হনহন করে এগিয়ে যাচ্ছে, তখনই মারিয়ার সাথে ধাক্কা খায়। উফ বাবা, এভাবে কেউ হাঁটে আনহা? কি ব্যথা পেলাম। আনহা মারিয়াকে কিছু না বলে ক্লাসে গিয়ে চুপচাপ বসে পড়ল। মারিয়া মন খারাপ দেখে আনহার কাছে যায়, আনহার পাশে বসে। কি রে আনহা, এত গরম কেন? কিছু না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর গা থেকে আগুনের আঁচ আসছে। বাজে বকিস না তো, যা এখান থেকে। না, আমাকে সব বল কি হয়েছে। আর চল বাইরে কোথাও গিয়ে কথা বলি। কেন ক্লাস করবি না? আরে টাকলু আজকে আসেনি, ওনার নাতনির অন্নপ্রাশন আজকে, সেখানে গিয়েছে। সো আজকে ক্লাস অফ। চল। মারিয়া আনহাকে টেনে নিয়ে মাঠের এক কোণায় গিয়ে ঘাসের উপর বসে। এবার বল কি হয়েছে, আমাকে বল, হালকা লাগবে। বাই দ্য ওয়ে, কালকের ঘটনার জন্য আকিব তোকে কিছু বলেছে? আনহা সব খুলে বলল। ও, এই ব্যাপার। এতে তোর রাগের কি হলো? তুই তো আকিবকে ভালোবাসিস না, তাহলে খারাপ লাগছে কেন? জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। কাল থেকে আকিব আমার সাথে ঠিকমতো কথাও বলছে না। আগে কত কথা বলতো, মজা করতো। আকিবের সাথে কথা না বলে তোর খারাপ লাগে? আনহা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। শোন আনহা, তুই নিজের অজান্তেই আকিবকে ভালোবেসে ফেলেছিস। কি? না হলে ওর ইগনোরগুলো তোর সহ্য হতো, কিন্তু তুই আকিবের ইগনোর তো সহ্য করতে পারছিসই না। তাহলে ভেবে দেখ তুই আকিবকে কতটা ভালোবাসিস। আনহা মারিয়ার কথাগুলো চুপ করে শুনছে। এখন আনহার মারিয়ার কথাগুলো সত্যি মনে হচ্ছে। কালকে হয়তো আকিব সোহানের সাথে তোকে দেখে সহ্য করতে পারেনি, তার কারণ হলো আকিবও তোকে অনেক ভালোবাসে, বুঝলি? কিন্তু এখন আমি কি করব সেটা বল। বোকা, কি করবি মানে? আকিবকে সব বলবি আর নিজের মনের কথাগুলো বলবি। কি বলবো? হায় আল্লাহ, বুদ্ধু। আকিবকে বলবি তুই ওকে ভালোবাসিস। শোন, একটু রোমান্টিক ভাবে বলবি। আস্তে আস্তে ওর কাছে গিয়ে আস্তে করে বলবি, আকিব আই লাভ ইউ। বলবি আমার সাদা কালো মনটাকে তুমি ভালোবাসা দিয়ে রঙ্গ করে রাঙিয়ে দিয়েছো। আই লাভ ইউ সো মাচ আকিব, আমি তোমাকে খুব ভালোবাসি। আনহা এতক্ষণ ধরে মারিয়ার কাণ্ড দেখছে। মনে হচ্ছে ও কোনো সিনেমার শুটিং করতেছে। নায়ক ওর সামনে আর ও নায়ককে প্রপোজ করতেছে। মারিয়া এবার থেমে গেল। কিরে, বুঝলি? কিন্তু আকিব যদি না করে দেয়? তুই দেখতে কোন অংশে কম আছিস? হ্যাঁ, তুই যদি এখন অন্য কোনো ছেলেকে প্রপোজ করিস তাহলে সে রাজি হতে 1 সেকেন্ডও সময় নেবে না। আর আকিব তো তোর হাজবেন্ড, বলে দে, চাপ নিস না। আমার ভয় করছে, আমি পারবো না। পারতে তোকে হবেই, মনে রাখিস তুই আমার বেস্টু। সেই জন্যই তো ভয় হচ্ছে। কি বললি তুই? আমি তোকে ভালো আইডিয়া দিচ্ছি আর তুই উল্টো ভাবছিস। থাক, দেবো না তোকে বুদ্ধি, পরে দেখবি পাখি খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বাসা বেঁধেছে। অন্য খাঁচায় বাসা বাঁধবে মানে? বাঁধবেই তো। একটা ছেলে কত দিন সিঙ্গেল থাকতে পারে তুই বল? ওরাও তো চায় একটা বউ পেতে, বউকে ভালোবাসতে, কিন্তু তুই তো সেরকম না। তুই বলতে চাইছিস আকিব অন্য কারোর সাথে? এবার লাইনে আসছেন। আকিব অন্যের আঁচলে বাঁধা পড়ার আগেই তুই নিজের আঁচলে বেঁধে ফেল। তোর কথাই শুনতে হবে দেখছি। দোস্ত, দোয়া রাখিস। দিলাম দোয়া কইরা, মোর লেখা দে ভিক্ষা কইরা। আনহা মারিয়ার কথায় একটু মুচকি হাসে। ও জানে যে মারিয়া এরকমই সবসময় মজা করে। এই যে মহারানী, চলেন, ক্লাসের টাইম হয়ে গেছে আপনাকে বুদ্ধি দিতে গিয়ে।
ক্লাস শেষে মারিয়ার থেকে বিদায় নিয়ে আনহা আকিবের সাথে বাড়িতে আসে। আনহা আজকে ক্লাসে একটুও মন দিতে পারেনি, শুধু ভেবে যাচ্ছে কিভাবে আকিবকে ভালোবাসার কথা বলবে। ওর বুকটা ধরফর করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। যে করেই হোক আজকে আকিবকে ও ভালোবাসার কথা বলবেই। আনহা রুমে গিয়ে গোসল করতে বাথরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আনহা, মারিয়ার কথাগুলো প্র্যাকটিস করছে আর আয়না দেখতে দেখতে হাত নেড়ে নানান ভঙ্গি করছে। মারিয়া কি যেন বললো, কি যেন মনে পড়েছে। প্রথমে গিয়ে বলবো, আকিব, আমার সাদা কালো মনটাকে তুমি ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দিয়েছো। দূর, এটা তো মুখ দিয়ে বের হচ্ছে না, এখন কি করি? আবার চেষ্টা করি। আই লাভ ইউ। আর কিছু বলার আগেই আকিবের ডাক পড়ল।